আজকে যে পাঠটা করাবো আমরা একটু অন্যভাবে শুরু করব। অন্যভাবে মানে পঠন, এটা একটু উল্টো দিক থেকে যাব। বাংলার টপিক, ঠিক আছে? আচ্ছা, কিছু কথা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে, তোমরা যারা আছো প্রত্যেকে, আহ প্রত্যেককে বলবো যে দেখো, আগের দিন আমি বলেছিলাম যে সিলেবাস কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দেব এবং রিভিশনটা নিয়ে আসবো। প্র্যাকটিস যত বেশি হবে তত বেশি সুবিধা হবে প্রত্যেকের, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি কিন্তু সুবিধা পাবে, এটুকু বলতে পারি। ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড না করলে সে ফাঁসবে, ঠিক আছে? দেখো, পঠনটা কি প্রথমে আমাদের জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ইনফরমেশন, যেটা আমাদের চাকরির জন্য যেমন লাগে, তার পাশাপাশি কিন্তু আমাদের মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের লাইফে, ধরো বাচ্চা যার আছে ফ্যামিলিতে, তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, বলছে যে আমাদের মনোভাব প্রকাশ করা কোনো বিষয়ের সম্পর্কে চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ এবং জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য ভাষা ব্যবহার করা প্রয়োজন। এটা আমরা জানি। ভাষাটা মূলত কিভাবে এসছে, এই ভাষা ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু, যদি ঐতিহাসিক বর্ণনা, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান যায়, মানে ক্লাস 12-এ দেখবে যে একটা পাঠ্য আছে ভাষা বিজ্ঞান বলে, ঠিক আছে? যার প্রথম অধ্যায়ে দেওয়া আছে যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। সেখানে আমাদের ইতিহাস খুঁজতে হয়েছে যে মানুষ কেন কথা বলতে শিখেছে, মানুষ কিভাবে কথা বলতে শিখেছে। এই জিনিসগুলো কিন্তু জানতে হচ্ছে। না জানলে তুমি কিন্তু বুঝতে পারবে না। তার জন্য প্রথমে কি হচ্ছে, ওই যে কোনো চাঁদ দেখছে, কোনো কিছু দেখছে, দেখে তার ভিত্তিতে কিছু একটা ধারণা করছে। সেই ধারণা করার মধ্যে দিয়ে কিন্তু সে তোমার হচ্ছে সেটাকে মনে রাখার জন্য বা কাউকে দেখানোর জন্য প্রথমে ছবি আঁকছে, যেটাকে চিত্রলিপি বলছি। তারপরে মনে রাখার জন্য জামার গিট দিচ্ছে। সেই গিট দেওয়ার ফলে সেটা হচ্ছে তোমার ওই আহ গ্রন্থিলিপি বলা হচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে লিখতে শিখছে। তারপরে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিতে, কখনো জোর করে, কখনো আস্তে, এইভাবে ভাষা কিন্তু মানে আওয়াজ করছে আর কি। কখনো রাগান্বিত ভাবে, ঠিক আছে? আমি ধরো মানে আমার পাশে কেউ এসে, আমি পড়াচ্ছি, কেউ পাশে বিরক্ত করছে, তখন কিন্তু আমার খুব রাগ হয়ে যাবে এবং আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এরকম একটা ভাব কিন্তু আমরা দেখাই। এই যে ব্যাপারটা দেখাই, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি আমার ভাষার ক্ষেত্রে আস্তে আস্তে এই যে করছি, একটা করে শব্দ ব্যবহার করছি, এগুলো কিন্তু ভাষা হিসাবে চলে আসে। মানে ধ্বনিতত্ত্ব, ক্লাস 2 এসএলএসটি যারা পড়বে তারা জানতে পারবে ওই জিনিসগুলো কিন্তু আছে এবং ওটা জানতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, আমি মনের ভাবটা প্রকাশ করতে চাইছি। মূল কথা হচ্ছে মনের ভাব প্রকাশ করার সেই প্রকাশভঙ্গি। এক হাত যেই নাড়াচ্ছে, নাড়াচাড়া করছি, আকার ইঙ্গিতে বলছি, এটা কিন্তু একটা পাঠ থাকছে, ঠিক আছে? তার পাশাপাশি কি থাকছে? পাশাপাশি হুম, তাহলে এটা হচ্ছে একটা ভাষার পাঠ। আর এর পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে কি, যে আমাদের চিন্তা ভাবনা, ঠিক আছে? চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণ, জ্ঞান, তার সাথে সাথে জ্ঞান অর্জন করতে গিয়ে বিভিন্নভাবে পরবর্তীকালে এসছে এগুলো আর কি, ঠিক আছে? চিন্তা ভাবনা মূল বিষয়, ঠিক আছে? আর মনের ভাব প্রকাশ করা এর জন্য আসছে। এবার দেখো, ভাষার দুটো রূপ রয়েছে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মৌখিক, ঠিক আছে? উম, একটা হচ্ছে লিখিত, একটা মৌখিক। ভাষার দুটো রূপ আমরা পাচ্ছি। মৌখিক বলতে এই যে আমি কথা বলছি, তোমাদের সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে কি মৌখিক। মুখের কথার দ্বারা তার ব্যবহারিক প্রয়োজন মেটাবার জন্য কোনো ভাষার প্রায় ২৫০০ থেকে ৩০০০ শব্দ বা প্রায় ২৫০ থেকে ৩০০টি বাক্যের ছাঁচ আয়ত্ত করতে হয়। এটা আয়ত্ত হবে, হ্যাঁ। বলছি যে মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য আমাদের আশেপাশে যে মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলা, বাজার করা, পড়াশুনো করা, শিক্ষকের সঙ্গে কথা বলা, যা কিছু আমি করছি, তার জন্য কিন্তু মোটামুটি ২৫০০ থেকে ৩০০০ শব্দ আমাদের প্রয়োজন। কত? ২৫০০ থেকে ৩০০০ শব্দ। শিশু যখন প্রথমে পড়তে শেখে, সে সরবে বানান করে এবং শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে। তাহলে প্রথমে কি করে? সরবে বানান করে। এক জায়গাটা মনে রাখো, পরে আমরা আসবো।
সরবে বানান করছে এবং শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করছে। ঠিক আছে, অর্থ বোঝার চেষ্টা করছে। ভাষার লিখিত রূপটি উপলব্ধি করতে তার অর্থ বুঝতে পারাই হচ্ছে পঠনের উদ্দেশ্য। কেন পঠন করছি আমরা, পড়ছি কেন? আমি তো না পড়েও অন্যের কাছ থেকে শুনেও কিছু করতে পারতাম, এরকমও হতে পারতো। কিন্তু আমরা পড়ছি তার কারণ হচ্ছে মূলত ওই জিনিসটা, এই যেমন আমি পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি বা এর আগে আমি পড়ে এসেছি এটাকে কিভাবে তোমাদের সামনে পাঠ করলে, মানে আমি প্রথমে আগে পড়লাম, পড়ে তারপরে তার একটা স্ট্রাকচার তৈরি করছি যে কিভাবে তোমাদের পড়ালে সুবিধা হবে, কোনগুলো বোঝাতে পারবো, বোঝাতে পারবো না, কোনগুলো আরো বেশি করে আমাকে পড়তে হচ্ছে, কেন? কারণ অর্থটাকে আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলোর কথা বলছি আমি। শিশু পড়ার অভ্যাস যতই পরিণত হতে থাকে ততই সে পঠনে অভ্যস্ত হয়ে পড়ে ও অপেক্ষাকৃত কম সময়ে পঠিত বিষয়ের অর্থ বুঝতে পারে। কম সময় লাগে। ঠিক আছে, আমরা সাধারণত তিনটি উপায়ে নতুন তথ্য এবং তৎসম্পর্কিত ব্যাপার জানতে পারি। সেই তিনটি উপায় কি দেখো, প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা, আমি পড়ছি, পড়ে যার অভিজ্ঞতাটা অর্জন করছি। দুই হচ্ছে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা ও আলাপ পরিচয় করা। ঠিক আছে, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, ঠিক আছে, যারা পড়াশুনো করাচ্ছেন বিভিন্ন জায়গাতে হতে পারে, বা এমন হতে পারে যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে রেখে, তারা শিক্ষক হবেন এমনটা নয় কিন্তু। হতে পারে চাষবাস করা তার বিরাট একটা অভিজ্ঞতা আছে। হতে পারে সে তোমার কোনো যন্ত্রপাতি তৈরি করার জন্য এক্সপার্ট রয়েছেন, সে কিন্তু পড়াশোনার মাধ্যমে শেখেনি। যেমন ট্রাক্টর বা এই জাতীয় কিছু ঠিক করার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছেন, হ্যাঁ, তারা কি করে আমি নিজে দেখেছি, বা শ্যালো মেশিন যেটা হয় জল তোলে, সেই মেশিনটা কি করে তারা নিজেই তোমার হচ্ছে মালিক নিজেই ঠিক করছে, মানে অভিজ্ঞতার উপরে আর কি, সে কিন্তু পড়াশুনো করে আসেনি। এরকম ব্যক্তি তো অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা ও আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। আর কি বলছে, প্রত্যক্ষ পঠনের সাহায্যে বোঝা যেতে পারে। প্রত্যক্ষ যে পঠন, সেই পঠনের সাহায্যে কিন্তু আমরা এটা বুঝতে পারি। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো তোমরা? একটু উত্তর দেবে। বেশ, এবারে চলো, বলছে পাঠের অভ্যাস এবং পাঠের দক্ষতা। পাঠের অভ্যাস, পাঠের দক্ষতাটা কি আসলে? দেখো, আমাদের এই যে পড়াটা, একজন চাকরি পেয়ে গেল সে আর পড়লো না, বা একজন বড় হয়ে গেছে বলে সে আর পড়লো না, বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারে, হুম, যার ফলে সে আর পড়লো না, এরকমটা নয়। আমার যদি ভালো লাগা থাকে পড়াশুনো করার জন্য, তাহলে কিন্তু আমি A to Z সমস্তটা যখন খুশি তখন যে সময় পাবো সেই সময় কিন্তু আমি পড়াশুনো করতে পারি। ঠিক আছে, তো এর জন্য আলাদা করে সময় তোমাকে বাধা ধরা দিতে হবে বা কিছু, এরকমটা থাকে না। তাই এখানে বলছে জীবনব্যাপী একটা ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে পঠন, আর এটা কিন্তু অভ্যাসের দ্বারাই তৈরি হয়। আর এই অভ্যাস যখন তোমার বাড়বে তখন কিন্তু তোমার একটা দক্ষতাও বেড়ে যাবে। তুমি পড়তে পড়তে তোমার জ্ঞান আরোহণ হবে। তুমি আজকের এই পরিস্থিতিতে তুমি পড়ছো, তার কারণটা তোমার প্রয়োজন। এই প্রয়োজনটা যখন তোমার আস্তে আস্তে ভালো লাগাতে তৈরি হবে, ভালো লাগা হবে বা ভালোবাসা তৈরি হবে বা আত্মস্থ হয়ে যাবে, তখন কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে ধারণা তৈরি করে পড়াশুনো করতে পারবে। তোমার এর জন্যে আলাদা করে কি হবে না, মানে তোমার সময় বার করে করতে হয় বা কিছু এরকম না। যেখানে থাকছো সেখানে তুমি হয়তো ট্রেনে করে যাচ্ছ, কিছু না কিছু পড়ছো, বাসে করে যাচ্ছ, কিছু পড়ছো, কোথাও গিয়ে হয়তো বসে রয়েছো, সেই সময়টা তুমি পড়তে পারো, ঘুমানোর আগে পড়তে পারো অনেকে। এরকম ভাবে মানে পড়াশোনা এখন হয়তো প্রয়োজনের তাগিদে করছে, কিন্তু অনেকে আছেন যারা কিন্তু র্যান্ডাম পড়াশুনো অভ্যাস তৈরি করে এবং এই অভ্যাসের মধ্যে দিয়ে তার কিন্তু প্রচুর দক্ষতা হয়ে যায় পাঠের। সেই দক্ষতা হতে পারে মানে মনোযোগ আসতে পারে পড়াশোনার প্রতি। দেখো, একাগ্রতা, অধ্যবসায়, একান্ত অনুশীলন, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু পাঠ্যবস্তু এবং অন্যান্য বইপত্র, আমার যেমন মনে হয় যে আমি 11-12-এ সত্যি কথা বলতে পড়াশুনোর চাইতে এত বেশি বাইরের বই পড়েছি যে রেজাল্টের সময় পড়াশোনার রেজাল্টটা খুব একটা ভালো করতে পারিনি। এটা আমার ক্ষেত্রে ঘটেছে, কারণ কি আমি প্রচুর পরিমাণে বাইরের বই পড়েছিলাম সেই সময়টাতে। প্রায় 200-250 মতো বই পড়েছি, যে বইগুলো হয়তো আমার সিলেবাসে নেই, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। সুযোগ পেয়েছি তোমার সেই সময় প্রথম আমি মানে গ্রন্থাগারে কাট করার সুযোগ পেয়েছিলাম আর কি। ঠিক আছে,
তো এই জন্য আর কি এইরকম হয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে, একদিকে যেমন আমার বাইরের সম্পর্কিত বই পড়ার মধ্যে দিয়ে একটা ধারণা তৈরি হচ্ছে, এছাড়া শুধু ওই নয়, খবরের কাগজও অনেকে পড়তে পারে, তার ধারণাটা বাড়তে পারে, এইরকম ভাবে একটা ধারণা তো হচ্ছে, তার পাশাপাশি দক্ষতা কিন্তু তার বাড়ে, উচ্চারণ দক্ষতা, ঠিক আছে, বলার ধরন পাল্টে যাবে, টোন পাল্টে যাবে, দাড়ি কমা পূর্ণচ্ছেদ এগুলো কিন্তু সব চলে আসবে। এবারে দেখো পঠনের ধাপ, কি কি ধাপ আছে পড়তে গেলে। দেখো একটা হচ্ছে শব্দের সঙ্গে পরিচয় পরিচিতি লাভ করতেই হবে, তারপরে শব্দের ব্যাখ্যাকরণ আসছে, তার পাশাপাশি কি হচ্ছে বিভিন্ন শব্দের আহ, বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ হবে, সিনথেসিস। হ্যাঁ, মানে আমি একটা ধারণা করলাম, শব্দগুলো আত্মস্থ করলাম, যেমন পূজ্যটিকা শব্দটা অনেকে উচ্চারণ করতে পারে, অনেকে বানানই বলতে পারে না, এখনো বাচ্চাদের ক্ষেত্রে তুমি জিজ্ঞাসা করে দেখবে, ঠিক আছে। তো এই সমস্যাটা হয়। তো তাই বলছে বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্যের গঠন সংশ্লেষণ এই সমস্তগুলো থাকে, তার পাশাপাশি বিভাজন উপদল গঠন হয়, সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতাও তৈরি হয় কিন্তু, ঠিক আছে। এর পাশাপাশি সারবস্তু তৈরি মানে বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে, মানে আমি টোটালটা পড়লাম, এই পঠনটা পড়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই পঠন সামগ্রিকের উপরে যেটা বলতে চাইছে, আমার পাঠ করার দক্ষতা, আমার মানে অর্থ বোঝার ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে, দক্ষতা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সকলের সঙ্গে কথা বলার যে কৌশলটা সেটা কিন্তু আমি করতে পারছি, এই সমস্তগুলো থাকছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু গড়ে উঠছে এবং পরপর ধাপে ধাপে সেইগুলো কিন্তু আগায়, ঠিক আছে। তাহলে পঠনের ধাপটা বোঝা যাচ্ছে কি, বোঝা গেল কি, কে বুঝতে পারোনি বলো? বেশ, বুঝতে পেরেছো। নেক্সট চলো, আহ বলছে পদ্ধতি বা পাঠের প্রকারভেদ। আমি আগেই বলেছিলাম যে আগে আমরা মৌখিক এবং লেখা এই দুটো ভাগ ছিল, সেটা হচ্ছে পঠনের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে আর কি। কিন্তু পাঠের ক্ষেত্রে দুটো ভাগ আছে, একটা সরব পাঠ, সরব পাঠ, আর একটা হচ্ছে নীরব পাঠ। সরব পাঠটা কি? রব করে, এই যে আমি জোরে জোরে বলছি, প্রত্যেকটা শব্দ দেখো পাই টু পাই উচ্চারণ করছি, যেমন আমি বলছি এখানে যেমন দেওয়া আছে দেখো, রব বা ধ্বনি সহযোগে পাঠককেই সরব পাঠ বলা হয়, মানে ধ্বনি সহযোগে যখন আমরা কোনো কিছু বলছি, ঠিক আছে, তখন কিন্তু এটা হচ্ছে। আর যে পাঠে কোনো রব বা ধ্বনি উৎপাদিত হয় না তাকে নীরব পাঠ বলা হয়। ধ্বনি উচ্চারিত হলে সরব পাঠ, আমি কিছু বললাম না, আমি মনে মনে এরকম ভাবে বসে বসে, চলো আমি মনে মনে পড়ছি, এই যে বোর্ড ডেকে, বা তোমরা অনেকে আছো যারা এরকম ভাবে হয়তো মনে মনে পড়ো, উচ্চারণ করে পড়ো না, ঠিক আছে। তো এটা হতে পারে, এটা সরব পাঠ বা নীরব পাঠ, এই দুটো কিন্তু পাঠ রয়েছে, এটা মাথায় রাখবে। সরব মানে রবের সঙ্গে উচ্চারণ না করে, আর মনে মনে পড়া যখন হচ্ছে তখন তাকে বলছি আমরা নীরব পাঠ, ঠিক আছে। সরব পাঠে কতকগুলি মানুষ দৈহিক প্রক্রিয়া বর্তমান, মানে মানুষ মানে মন, মনের মধ্যে যে ভাবধারা তৈরি হচ্ছে সেটা, আর এর পাশাপাশি কিন্তু এই যে হাত নাড়াচ্ছি, বলছি, এর ফলে আমার শক্তি ক্ষয় হচ্ছে, আমার শারীরিক একটা কসরত কিন্তু হচ্ছে, ঠিক আছে, সেটার কথা বলছি। এর পাশাপাশি আসো, কি বলছে, বিভিন্ন বর্ণের লিপি পরিচিতি হয় আমাদের, প্রত্যেকটি বর্ণের যথাযথ উচ্চারণ ও ধ্বনির সঙ্গে পরিচিত সাধন হয়, শব্দগুলির সুস্পষ্ট উচ্চারণ ও অর্থবোধ হয়, দৃষ্টিশক্তির সার্থক ও যথোপযুক্ত ব্যবহার হয়। বলছে যে কি কি হচ্ছে দেখো, একটা হচ্ছে কি পেলাম আমরা, যে বিভিন্ন বর্ণের লিপি পরিচিতি, আমি বাংলা যখন পড়ছি বাংলার সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে, অ, আ, হস্যই দীর্ঘই, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, নামতা, এই সমস্তগুলো বাংলায় আমি পেয়ে যাচ্ছি। আবার যখন ইংরেজিতে পড়ছি তখন এ বি সি ডি লেটার গুলো ধারণা হচ্ছে, ওয়ার্ড গুলো যখন পড়ছি বিএ বে, বিএ বি, বিআই বাই, এভাবে হতে পারে ওয়ার্ড শিখছি আমি। তারপরে ছোট ছোট ওয়ার্ড, ঠিক আছে, যে ফাদার, ব্যাট, বল, টেবিল, চেয়ার, যা দেখছি, দেখো একটা শব্দগুলো আমি তৈরি করছি, তাই বলছে যে বিভিন্ন বর্ণের যে লিপি, একটা লেটার বা বর্ণ, এগুলো হতে পারে বিভিন্ন ভাষা, হিন্দি যদি শিখি সেখানে ওরকম আহ অ ক খ কেমন করে আছে সেটা শিখবো, একে চন্দ্র কেমন আছে সেটা শিখবো, আর প্রত্যেকটি বর্ণের যথাযথ উচ্চারণ ধ্বনি, যেমন আমরা এই তালবীয় তালব্য
তালব্য স আর কি, ঠিক আছে। তারপরে দন্ত স, দন্ত, ঠিক আছে, মধ্যাহ্ন স। এই উচ্চারণগুলো সবই কিন্তু আমরা তালবীয় স করি। এইগুলো আমরা পরে শিশু মনস্তত্ত্ব পড়তে গিয়ে বা অন্যান্য টপিক পড়তে গিয়ে কিন্তু আমরা দেখব। তো এই যে শব্দ তালবীয় স, সবগুলোর উচ্চারণ, হ্যাঁ স্যার বলছি, উচ্চারণ করছি তালবীয় স, ঠিক আছে। স্যার অ্যাকচুয়ালি দন্তু সয়জা ফলা আকার র, স্যার, হ্যাঁ একটা আলাদা উচ্চারণ হয়, মধ্যাহ্ন স্বর একটা আলাদা উচ্চারণ হয়। এই উচ্চারণ একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। শব্দগুলি সুস্পষ্ট উচ্চারণ এবং অর্থবোধ আর দৃষ্টিশক্তির সার্থক ও যথোপযুক্ত ব্যবহার, আমরা যেটা দেখছি তার যথোপযুক্ত ব্যবহারটা কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। বলো এখানে কে বুঝতে পারোনি এই পর্যন্ত? কজন আছো দেখি একটু, বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ, অনেকজন স্টুডেন্ট। দাঁড়াও, কালকে গিয়ে আমি সব কটাকে ফোন করে বকাবকি শুরু করব। হ্যাঁ, ক্লাস অ্যাটেন্ড করছো না, এদিকে আবার আপার প্রাইমারি টিচার হতে চাইছো, কি করে হবে? চলো, তারপরে আদর্শ সরব পাঠ। আদর্শ সরব পাঠটা কি? দেখো বলছে সরব মানে কি, একটু আগেই বললাম আমি, এই যে জোরে জোরে বলছি তোমাদেরকে বোঝাচ্ছি, বা আমি নিজে পড়বো কোনো একটা জিনিস, এই যেমন পড়ছি বিষয়টাকে আত্মস্থ করে তোমাকে বোঝাচ্ছি, আবার আমি আগে পড়ে এসছি জোরে জোরে পড়ে তারপরে। তো এটা হচ্ছে সরব পাঠের একটা বৈশিষ্ট্য। দেখো বলছে যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রত্যেকটি বর্ণের যথার্থ উচ্চারণ করতে হয়। মানে স্বরবর্ণ, এই যে একটু আগে তালবীয় স বলছিলাম, তারপরে মধ্যাহ্ন স, এই যেমন প, ফ, ব, ভ, ম, এগুলো আমরা পাই না? আবার অন্তর্জ, র, ল, ব, তালবীয় স। তাহলে এখানে দেখো এই প এর প ফ ব, আর এখানে একটা ব আছে, এই দুটো বয়ের উচ্চারণ কিন্তু দুরকম। বলো দেখি কেউ একজন, কে বলতে পারো এই দুটো বয়ের মধ্যে কোনটার কেমন উচ্চারণ? বলতে পারবে? বলো, দু একটা উচ্চারণ করো, সমস্যা নেই। নেটের ডিস্টার্ব বলে ইউটিউব রাখিনি আর কি, ইউটিউবে অফ করে দিয়েছি, বলতে পারো। এই যে প ফ ব, এই যে বটা, আর এই একটা ব, এই দুটো ব, অন্তর্জ রল ব, দেখো ছবি আমি লিখছি, লেখা দেখা যাচ্ছে, এই দুটো বয়ের উচ্চারণ কিন্তু দুরকম। প্রথম বটা আমি ধরে নিচ্ছি ব, মানে ব এর উচ্চারণ বই হবে, কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বয়ের উচ্চারণটা, দাদা, হ্যাঁ, প্রথম বটা যতদূর আমার মনে পড়ছে, একটা ব হচ্ছে কি তোমার ওই স্পৃষ্ট বর্ণ বা হুম দৃষ্ট বর্ণের ব, হুম মানে বর্গীয় ব। হুম আর একটা হচ্ছে অন্তস্থ বর্ণের মধ্যে একটা ব। হুম, আর একদম। দ্বিতীয় বটা যতদূর পড়েছে যেটা অন্তস্থ বর্ণ, সেটাই যেটা স্বরধ্বনির মতো বাধাহীন নয়, আবার ব্যঞ্জন ধ্বনির না মতো ওটা তো আমি বাধাহীন নয়। বুঝতে পারলাম, আমি বলছি উচ্চারণটা কি আছে। উচ্চারণটা হচ্ছে ওয়া। তুমি একটা শব্দ হ্যাঁ, বলছি, উচ্চারণ হয়। এটা উচ্চারণ করো তো, আমরা কি বলি? বলো এটা উচ্চারণ কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে কাজ দেয়, যেমন তোমার ধরো বিশ্ব, হ্যাঁ, তারপর ছয় হয় সেরকম। এটা অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে বিদ্যান, এই যে উচ্চারণটা আমি লিখেছি দেখো একটু, বিদ্যান বলি, কিন্তু এটা উচ্চারণ হওয়া উচিত বিদ্বান, বিদ্বান। হ্যাঁ সংস্কৃত, হ্যাঁ, সংস্কৃত, এক্স্যাক্টলি, কে বলছো? অমিত শাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সংস্কৃতের ওই ওখান থেকে কিন্তু এটা এসছে। হ্যাঁ, এই যে বর্গীয় বটা প্রথম, এটা বর্গীয়, আর এটা হচ্ছে অন্তস্থীয় ব, ঠিক আছে। তো এই বিদ্বান, এই এই উচ্চারণটা কিন্তু হওয়া উচিত, আমরা বাংলায় সেটাকে বিদ্বান বলি। হ্যাঁ, তো যাই হোক, তো এই উচ্চারণ যথাযথ হওয়াটা একটা বড় ব্যাপার হয়। দেখবে যারা সংস্কৃত শ্লোক বা কিছু উচ্চারণ করে, দু একটা শ্লোক দেখবে খুব সুন্দর করে উচ্চারণ, এত সুন্দর, ভালো লাগে, মানে শুনতে ভালো লাগে, দেখবে। আচ্ছা যাই হোক, তো তারপরে দেখো বাক্যান্তর্গত প্রতিটি শব্দের যাতে যথাযথ উচ্চারণ হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বলছি বাক্যের প্রতিটি শব্দের যথাযথ উচ্চারণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিকঠাক উচ্চারণ যাতে হয়। তারপরে বলছে ছন্দ ও জ্যোতিচিহ্নের লক্ষ্য রেখে পাঠ দিতে হবে। ছন্দ ও জ্যোতিচিহ্ন সেটা
লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে পাঠ দিতে হবে। শ্বাসাঘাত ও বিশেষ বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যের দিকে জোর দিতে হবে। মানে আমরা সরব পাঠের কথা বলছি, কিন্তু চিৎকার করে যেটা পড়ি আর কি, ঠিক আছে, এই যে জোরে জোরে বলছি সেটার কথা বলছি। তাহলে এখানে দেখো প্রতিটি শব্দ যাতে যথাযথ উচ্চারণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে, ছন্দ ও জ্যোতিচিহ্নের লক্ষ্য রেখে পাঠ দিতে হচ্ছে, শ্বাসাঘাত ও বিশেষ বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। এই যখন কবিতা পড়ছি আমরা, কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, এই যে কাল বলে জোর করে দিচ্ছি, একটা জোর দিচ্ছি দেখো, হ্যাঁ, এই যে কাল, কাল বলে এই যে জোর কয়াকারের পরে কিন্তু একটা জোর দিচ্ছি, এই শ্বাসাঘাত এটাকে বলা হয়। যারা নেট সেট পড়ছো তারা জানো এটা। হ্যাঁ, তো চলো তারপরে বলছে সরব পাঠে প্রাথমিক স্তরে খুব বেশি প্রয়োজন। সরব পাঠে প্রাথমিক মানে কি, বাচ্চা বেলায় জোরে জোরে পড়া আর কি। হ্যাঁ, তাতে কি হয়, উচ্চারণটা খুব সুন্দর হয়ে যায় এবং শেখাও যায় দ্রুততার সঙ্গে। বলছে উচ্চতর শ্রেণীর যত উঠবে সরব পাঠের মাত্রা কমে নীরব পাঠ আসবে যত তুমি উপরের ক্লাসে উঠবে। হ্যাঁ, সরব পাঠে মনোসংযোগ প্রয়োজন, খুব প্রয়োজন মনোসংযোগটা। হ্যাঁ, একবার আরেকটা ব্যাপার আছে যে দেখবে সড়ক পাঠে একবার পড়া পড়তে পড়তে মন চলে আসলে পাশ থেকে যদি কেউ কথাও বলে না, তুমি শুনতে পাবে না, কারণ তোমার অ্যাটেনশনটা ওই জায়গায় চলে যাচ্ছে। এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে তুমি দেখছো চোখটা একটা কাজ করছে, তোমার গলার শব্দটা কানে যাচ্ছে, হ্যাঁ, তোমার অ্যাটেনশনটা কিন্তু একমুখীন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা খুব প্রয়োজন। তাই বলছে কবিতা পাঠের ক্ষেত্রে সরব পাঠ জরুরি। লেখকের আবেগ অনুভূতি ব্যথা বেদনা সরব পাঠের দ্বারা আবেগ কম্পিত স্বরে প্রকাশিত হবে। শিক্ষক শিক্ষার্থীদের সরব পাঠ করাবেন, ভুল ত্রুটি হলে তা সংশোধন করে দেবেন। সরব পাঠের মাধ্যমে ছাত্রদের ভালো কবিতা আবৃত্তির অভ্যাস করাতে হবে। কবিতার যথাযথ সরব পাঠ তার অন্তর্নিহিত ভাব ও রসকে প্রকাশিত করতে সাহায্য করে। তার মানে সরব পাঠের মাধ্যমে ছাত্রদের ভালো ভালো কবিতার আবৃত্তি অভ্যাস করানো যেতে পারে, ঠিক আছে, খুব সুন্দর করে উচ্চারণও করতে পারবে। এই সুবিধাগুলো সরব পাঠে রয়েছে। এবার দেখো, আচ্ছা, এখানে দেখো সরব পাঠের আদর্শ সরব পাঠ হতে গেলে সেখানে কি কি থাকবে, আগেই পড়েছো, একই জিনিস আরেকবার আসলো। বর্ণের যথাযথ উচ্চারণ, বাক্যান্তর্গত প্রতিটি শব্দ যাতে যথাযথ উচ্চারণ হয়, মানে বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে, এক তো পণ্য, তারপরে শব্দের যথাযথ উচ্চারণ, ছন্দ জ্যোতিচিহ্নের ব্যবহার, শ্বাসাঘাত কোথায় পড়বে কোথায় পড়বে না আমি একটু আগেই বললাম সেটা। প্রাথমিক স্তরে বেশি প্রয়োজন, একই জিনিস আবার চলে এসছে। সরব পাঠে মনোসংযোগটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, মানে মনোসংযোগ হয়ে যায়। কবিতা পাঠের ক্ষেত্রে সরব পাঠটা জরুরি, খুব সুন্দর করে আবৃত্তি করার ক্ষেত্রেও প্রয়োজন। আবেগ অনুভূতি ব্যথা বেদনা সরব পাঠে কিন্তু বেশি প্রকাশিত হয়। হ্যাঁ, ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, আমি পড়ছি, পাশ থেকে কেউ একজন জানে ওই বিষয়টা, তিনি কিন্তু বলে দিতে পারবেন। হ্যাঁ, এটা হয়। সরব পাঠের মাধ্যমে ভালো ভালো কবিতা আবৃত্তি অভ্যাস করাতে হবে। কবিতার যথাযথ সরব পাঠ অন্তর্নিহিত ভাব ও রসকে প্রকাশিত করতে সাহায্য করে। অনাবশ্যক দ্রুত পাঠ পরিহার করতে হবে, আবশ্যক আহ জোরেও সরব পাঠ করা যাবে না, মানে অনাবশ্যক যেটা সেটা পরিহার করলে, আর অনাবশ্যক জোরেও মানে খুব জোরে, হ্যাঁ, মানে এমন হয়ে গেল আমি জোরে জোরে চিৎকার করছি, হ্যাঁ, দ্রুত পাঠ তো করা যাবে না, ধীরে সুস্থে বুঝে পড়তে হবে, এটা একটা ব্যাপার সরব পাঠের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে তোমার উচ্চারণ ঠিকঠাক করতে গেলে তোমাকে ধীরে সুস্থে পড়তেই হবে। আর অনাবশ্যক জোরেও সরব পাঠ করা যাবে না, এইটা হচ্ছে ব্যাপার, যে আমি জোরে চিৎকার করে 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 পড়ছি জোরে জোরে, ঠিক আছে, এটা ঠিক না। হ্যাঁ, এটাও কিন্তু সমস্যা তৈরি করে। চলো, উপযোগিতা কি আছে, আবারও সেই একই জিনিস দেখো, বর্ণ শব্দের সঠিক উচ্চারণ, প্রাথমিক স্তরে সঠিক উচ্চারণ ছোটবেলা থেকে শেখা, অন তার থেকেও ছোট, সবে কথা বলতে পারছে বাচ্চা, এমন বাচ্চা, তাকে তুমি কোনটা কান কোনটা হাত কোনটা কি জিজ্ঞাসা করছো, করতে করতে ও কান হাত নিজে বলতে পারছে, বলো বাবা মা, এইগুলো শেখাচ্ছ, তাহলে এইগুলো শিখতে পারছো। সরব পাঠ কিন্তু এটাতেই খুব প্রয়োজন হয়ে পড়ে। তাই বলছে প্রাথমিক স্তরে খুব দরকার। হ্যাঁ, আদর্শ সরব পাঠ শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে। শিক্ষার্থীদের কাছে সরব পাঠ সবসময় আনন্দদায়ক ব্যাপার। হ্যাঁ, জোরে জোরে পড়াটা একটা আনন্দদায়ক দায়ক ব্যাপার হয়ে যায়। এটির মাধ্যমে শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে, শিশুরা প্রাণবন্ত হয়ে ওঠে, ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট। পাঠে ত্রুটি সংশোধনের ব্যাপারটা থাকে। হ্যাঁ, যে পাঠটা যেটা পড়ছে কোনো কারণে ভুল হলো ঠিক হলো, এই যে বললাম পাশের লোক সে ভুল তিনি হয়তো জানেন,
তিনি বুঝিয়ে দিতে পারেন, বলে দিতে পারেন, বা বানান ভুল করছে সেটা উচ্চারণ বা বানান ঠিক করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছে, পাঠে উৎসাহের সঞ্চার করে, বাচনভঙ্গি ও কথন শিল্পীর বৃদ্ধিতে সাহায্য করে। বাচনভঙ্গি এটা খুব জরুরি, এবং কথন শৈলী। কথন শৈলী ব্যাপারটা কি? শিল্পী নয়, শৈলী, হ্যাঁ। কথা বলার যে শৈলীটা, রীতি, স্টাইলটা বলি আমরা, মানে কোন ভাবে সে কথা বলছে, এক একজনের কথা বলার ভঙ্গিমা এক এক রকম দেখবে, ঠিক আছে? সেটার কথা বলছে। তারপরে কি বলছে? স্পষ্ট উচ্চারণ, হুম, অবক্ষয়ের মানে উচ্চারণের মাধ্যমে ভাষাকে দ্রুত অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। উচ্চারণে আঞ্চলিকতা দোষ দূর করতে সাহায্য করে। আঞ্চলিকতা দোষ মানে কি? যে ভুলভাল মানে হতে পারে, অঞ্চল ভিত্তিতে কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি, যেগুলো এক এক রকম ভাবে উচ্চারণ করি। অরিজিনালি হয়তো ওই রকম উচ্চারণ হওয়ার কথা না। মূলত যে ৫টা উপভাষা আছে, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, এছাড়াও কিন্তু আরো অন্যান্য জায়গায় বেশ কিছু উপভাষা গড়ে উঠেছে বর্তমানে, ঠিক আছে? সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই ভাষায় যে শব্দগুলো ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, কারণ একটা আদর্শ মান্য চলিত ভাষা গড়ে ওঠে। লেখক যিনি লিখছেন, মুখে হয়তো বলছি একরকম, কিন্তু লেখার ভাষাটা আলাদা, এবং সেটা যখন আমি পড়ছি তখন কিন্তু আমি যে ওই ভাষাভাষী গোষ্ঠীর মানুষজন, সেটা কিন্তু বোঝাই যায় না। তাই বলছে যে উচ্চারণে আঞ্চলিকতার দোষকে দূর করতে সাহায্য করে। হুম, শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করে, কি বলছে, যে প্রবৃত্তির উন্নয়ন ঘটাতে সাহায্য করে। ছন্দ ও জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার, এগুলো তো আছে, ঠিক আছে? মানে অস্বাস্থ্যকর প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে করে প্রবৃত্তির উন্নয়ন ঘটাতে সাহায্য করে। ভয় পাওয়ার সব থেকে বড় কথা, আমি এটা বলবো, ভালো হবে, ঠিকঠাক হবে তো, সবাই ভুলভাল বলবে না তো, দোষ ধরবে না তো, এই যে বৈশিষ্ট্যগুলো, দেখো সবগুলো কিন্তু, এবং সব থেকে বড় কথা, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যেখানে হয়তো এমন ভাষা ব্যবহার করা হচ্ছে, সেই ভাষাও কিন্তু পরিবর্তন করা সম্ভব, ঠিক আছে? তো সেগুলোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এবারে আসো আদর্শ সরব পাঠের উপযোগিতা। আদর্শ সরব পাঠের ক্ষেত্রে কি হয় দেখো, বলছে যে সরব পাঠের ক্ষেত্রে কয়েকটি অসুবিধাও চোখে পড়ে। সরব পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন, হ্যাঁ, অনেক বেশি সময় লাগে। এই যেমন পড়িয়ে দিচ্ছি আমি, এক প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? বা তুমি মনে করো তুমি নিজে বুঝতে চাইছো, পড়ছো একটা বই, সেটা পড়ার সময় না বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? অনেক বেশি সময় লাগে যায়, এটা সময় সাপেক্ষ আর কি। তারপর সরব পাঠে অতিরিক্ত শ্রম ব্যয়িত হয়। আমার মুখে বলার সাথে সাথে হাত নাড়াচ্ছি, মুখে যে বলছি তার জন্য তো আমার একটা শক্তি ক্ষয় হচ্ছে, শরীরে একটা অবসাদ আসছে। অন্যের পড়াশুনো, চিন্তাভাবনা, কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি করে। হইচই গোলমালের মধ্যে ভুল উচ্চারণও ধরাও কষ্টসাধ্য ব্যাপার, মানে যে ভুল উচ্চারণটা হয় সেটাও কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সমবেত সরব পাঠে ছন্দ ও জ্যোতিচিহ্নের ভুল ধরা যায়, যে ছন্দ এবং জ্যোতিচিহ্ন সেটা কিন্তু ভুলটা ধরতে পারি। তবে শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে, হ্যাঁ। এই সরব পাঠের ক্ষেত্রে এনার্জি নেই আমার, তাহলে আমি সরব পাঠ করবো কি করে? অনেক সময় সারাদিন, এই যেমন তোমরা অনেকেই কেউ টিউশন পড়াও, কেউ কেউ বিভিন্ন জায়গাতে ব্যস্ত থাকো, স্বাভাবিক বিষয়, তবুও জোর করে চাকরি পরীক্ষার জন্য এই আমার বক্তব্য জোর করে শুনতে হচ্ছে আর কি, ঠিক আছে? এই যে ব্যাপারটা, সেটা অনেক সময় তোমাদেরও ক্লান্তি নিয়ে চলে আসে, হ্যাঁ, সমস্যা তৈরি করে। তো এটা একটা ব্যাপার। তারপরে চলো নীরব পাঠ। এতক্ষণ ধরে তো সরব পাঠ করলাম। আচ্ছা, সরব পাঠ কে বুঝতে পারোনি বলো? এতক্ষণ ধরে যেটা বলা হলো, মূল কথা হচ্ছে সরব পাঠে তোমার আহ, উচ্চারণ ঠিক হয়ে যায়, বর্ণগত দিক বলো, যা কিছু বলো, পাশাপাশি অন্যান্যরা সেটাকে ধরে দিতে পারে, সমস্যা হলে সমাধান করে দিতে পারে, এই সমস্তগুলো থাকে, হ্যাঁ। ইত্যাদি নানান বিষয়, তোমার দক্ষতা অর্জন হয়, হ্যাঁ, অর্থগত দিক তোমার ধারণা তৈরি হয়ে যায়, বলার ক্ষমতা তৈরি হয়ে যায়, এই সমস্তগুলো সরব পাঠে কিন্তু হয়। হুম, আচ্ছা, বলো এখানে বুঝতে পারোনি কে? স্যার বলছি আমি নেটওয়ার্কের জন্য না এই মাত্রই জয়েন করলাম, তো কিছু দেখতেই পাইনি। এই নোটটা কি পেয়ে যাবো অ্যাপে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপে পেয়ে যাবে। নোটস তো অ্যাপ অ্যাপে A to Z, আমাদের একটু সাজাতে সময় লাগছে, হ্যাঁ। মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে থাকবে, কোনো চাপ নেই, ঠিক আছে? এই স্যার নোটসটা, অ্যাপটা কবে বলো বলো, আবার বলো, শুনতে পাইনি, তোমার কথা কাটা কাটা আছে। অ্যাপটা তো খুলছে না, অ্যাপটা খুলতে আর কিছু ও, ফোন করে করে বলুন। নেবে আমাকে একবার, খুলছে না কোনো কারণে হয়তো ইয়ে হয়ে গেছে, আমি, আচ্ছা, হ্যাঁ একবার ফোন ঠিক করে আছে। নেবে, হ্যাঁ 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 হ্যাঁ। পরে কথা হবে।
হ্যাঁ 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 হ্যাঁ, তুমি করে নিও, সমস্যা নেই, আমাকে ফোন করে নিও। তারপরে সব থেকে ভালো ইনস্টিটিউটের যে ফোন নাম্বারটা আছে 700-173646, এই নাম্বারটাতে একবার কল করে নিও, ঠিক আছে? যার সমস্যা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটায় কল করবে, তাহলে সুবিধা হবে। হুম। আচ্ছা, এবারে আসুন নীরব পাঠ। নীরব পাঠ দেখতে পাচ্ছ সবাই, নীরব পাঠটা যেখানে কথাবার্তা বলা হবে না। সরব পাঠের বিপরীত প্রক্রিয়া নীরব পাঠ, এক কথায় যদি বলি, যেখানে দেখো নীরব পাঠে একটা হচ্ছে কি মননশীলতার উপযোগী হয়। মননশীল মানে কি, মনে মনে ভাবনা চিন্তা, এই যে চিন্তাশীল অধ্যয়ন গবেষণা, মৌখিক মৌলিক কোনো চিন্তা ভাবনা আর কি, ঠিক আছে? মনে মনে যেটা ভাবছো তুমি একটা কিছু তৈরি করবে, সেইটা বিরাট একটা উপযোগী হয় নীরব পাঠ, ঠিক আছে? মননশীল গদ্য পদ্য প্রবন্ধ বুঝতে হলে কিন্তু ধীরে পড়ে বুঝতে হয়। তুমি যে জোরে জোরে মানে তুমি স্পিডে পড়ে যাবে সেটা কিন্তু অনেক সময় হয় না। আর এই ধীরে পড়ে বোঝার ক্ষেত্রে কিন্তু নীরব পাঠটা খুব দরকার হয়ে পড়ে। একটা তুমি লাইন পড়লে সেটাকে আত্মস্থ করার জন্য বুঝলে, চেষ্টা করলে বোঝার, এগুলো কিন্তু হবে। অল্প সময়ে অনেক বেশি পড়ে ফেলা যায়। নীরব পাঠের এই একটা সুবিধা, তুমি তোমার দাড়ি কমা পূর্ণচ্ছেদের ভাবনা ভাবতে হচ্ছে না, স্পষ্ট উচ্চারণ করতে হচ্ছে না, ধীরে ধীরে তুমি চোখের যে পলকটা পড়ে আর কি, হ্যাঁ বারবার পড়ে, সেইটা ধীরে ধীরে কমে আসে, তুমি দেখতে পাও ভালো করে, দেখার সাথে সাথে তোমার মনের মধ্যে ওটা যেন গেঁথে যাওয়ার ব্যাপারটা থেকে যায় এবং আত্মোপলব্ধি হয়ে যায়, হ্যাঁ ওর অর্থেরও উপলব্ধি হয়। এবং তুমি কি করতে পারো, এক কথায় এক টানে অনেক বেশি সংখ্যা শব্দ পড়া যায় নীরব পাঠের ক্ষেত্রে, কারণ সেখানে দাড়ি কমা পূর্ণচ্ছেদের কোনো ব্যাপার থাকে না। আর উচ্চারণ করে, সঠিক উচ্চারণ, এই যে আমি এখানে গিয়ে পড়ছি উচ্চারণটা সঠিক করতে চলেছি, এখানে করছি প্রত্যেকটা, কিন্তু ওখানে বলো সেটা হয় না। হ্যাঁ, মনোযোগ ও একাগ্রতার প্রয়োজন হয় নীরব পাঠে সার্থক করে তুলতে, মনোযোগ ও একাগ্রতার বিশেষ প্রয়োজন। মনোযোগ ও একাগ্রতা ছাড়া কিছুতেই নীরব পাঠ ফলদায়ী হতে পারে না। এখানে কিন্তু একটা বড় সমস্যা থাকে, আশেপাশে কেউ যদি চিৎকার চেঁচামেচি করে, নীরব পাঠটা কিন্তু অ্যাটেনশন থাকে না, মনোযোগ থাকে না। কারণ কি, পাশে গান চলছে, আমি পড়াশুনো করছি, সম্ভবই না, পড়াশুনো হবেই না। হ্যাঁ, কারোর ক্ষমতা নেই পড়াশুনো করার, ঠিক আছে? বলছে কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে। নীরব পাঠের সাহায্যে কোনো বিষয়বস্তু বা ধারণাকে অতি সহজে অধিগত করা যায়, মানে সহজে আমরা বুঝতে পারি। অকারণে শক্তিক্ষয় রোধ করে, মানে এই যে জোরে পড়তে হচ্ছে তার একটা শক্তিক্ষয়, আমি মুখে পড়ার সাথে সাথে হাত নাড়াচ্ছি, লিখছি, তারপরে তোমার আকার ইঙ্গিতে কিছু দেখাচ্ছি, এইগুলো কিন্তু ওখানে থাকে না। হ্যাঁ, ফলে এখানে দেখো লিখেই দিয়েছি, গা থেকে ঘাম ঝরার ব্যাপারটা পারে, এগুলো কিন্তু থাকে না। আচ্ছা, গ্রন্থকার বা শ্রেণীকক্ষে কিন্তু নীরব পাঠটা বাঞ্ছনীয়, খুবই প্রয়োজন হয়। গ্রন্থাগারে নীরব পাঠটা খুব প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে? কারণ তা না হলে তুমি চিৎকার করে পড়বে, পাশে সবাই আছে তারাও তো পড়ছে, তাহলে তো সেটা গ্রন্থাগারে মানে পাঠই হচ্ছে না, তখন বার করে দেবে। হ্যাঁ, ওখানে কিন্তু একদম মনে মনে পড়তে হয়। তাহলে এই একটা উপযোগিতা নীরব পাঠের ক্ষেত্রে রয়েছে, মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি, ভালো মন্দ কিছু থাকেই নীরব পাঠের ক্ষেত্রে। এবারে এই সরব পাঠ আর নীরব পাঠের মধ্যে একটা তুলনামূলক উপযোগিতা করেছে, দেখো বলছে যে সরব পাঠের ক্ষেত্রে কি বলছে, মানুষ দৈহিক প্রক্রিয়া বর্তমান থাকে, মানে সামনাসামনি থাকছে। নীরব পাঠে কিন্তু প্রচ্ছন্ন থাকে, মনে মনে তুমি সেটাকে ভেবে চিন্তে তৈরি করছো। তারপরে বলছে সরব পাঠে প্রতিটি শব্দের উপর সমান মনোযোগ দিতে হয়, কিন্তু নীরব পাঠের উপরে ওই ক্ষেত্রে জোর না দিয়ে, শব্দের উপরে জোর না দিয়ে মূল বিষয়ের উপরে জোর দিতে হয়, কোন জায়গাটা মূল আছে, কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পাচ্ছ। নিম্ন শ্রেণীতে সরব পাঠ অত্যন্ত জরুরি, কিন্তু নিম্ন মাধ্যমিক স্তর থেকে যত উপরের দিকে উঠবে তত কিন্তু নীরব পাঠটা জরুরি হয়। কারণ তখন আর ওই চিৎকার চেঁচামেচি করে পড়াটা শোভা পায় না তো বটেই, তার পাশাপাশি কিন্তু মানে তোমাকে আত্মস্থ করতে হয়। নিচে যেমন মুখস্থ করতে হয়, আর ওখানে কিন্তু আত্মস্থ করতে হয়। আত্মস্থ মানে তোমাকে বুঝে নিতে হয় আর কি প্রত্যেকটা পাঠ। সরব পাঠের চেয়ে নীরব পাঠের গতি কিন্তু অনেক বেশি, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, অনেকটা জোরে অনেকটা পড়া যায় একসঙ্গে। হ্যাঁ, সরব পাঠের ক্ষেত্রে ধীরে সুস্থে পড়া যায়। আচ্ছা, সরব পাঠের সাথে ছাত্রছাত্রী উচ্চারণ শৈলী ও বাচনভঙ্গির ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, কিন্তু নীরব পাঠে তা জানা সম্ভব নয়। হুম, নীরব পাঠ পাঠকের ব্যক্তিগত প্রয়োজনের সিদ্ধির উপায় মাত্র। মানে
আমি যখন নীরব পাঠ করব তখন আমি বুঝতে পারবো, আমার পাশে যে বসে থাকবে সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু সরব পাঠের ক্ষেত্রে আমি যে চিৎকার করে বলছি, আমার পাশে যে বসে থাকবে সেও কিন্তু আমার কথা শুনতে পাবে, আমি যেভাবে পড়বো সেটাকে বুঝতেও পারতে পারে। ঠিক আছে, তাই বলছে ব্যক্তি ও সমষ্টি উভয়ের ক্ষেত্রে সুবিধা রয়েছে। সরব পাঠ ছাত্রদের মানে ছাত্রদের কি হচ্ছে, ছন্দ জ্যোতি বোঝানোর ক্ষেত্রে সহায়ক হয়ে যায়, নীরব পাঠে তা সম্ভব নয়। ছন্দ জ্যোতি মানে কি, যেখানে গিয়ে আমি থামছি, কিন্তু নীরব পাঠের ক্ষেত্রে এটা তো প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর বলছে ছাত্রদের ভবিষ্যৎ জীবনে সরব পাঠ বেশি শ্রম ও সময়ের প্রয়োজন, বেশি করে সময়ের প্রয়োজন হয়ে পড়ে। নীরব পাঠের চাইতে সরব পাঠে বেশি শ্রম ও সময়ের প্রয়োজন হয়। নীরব পাঠে কিন্তু মানে সরব পাঠে বেশি শ্রম লাগছে, প্রয়োজন হচ্ছে, হ্যাঁ সবকিছু, কিন্তু নীরব পাঠে এটা দরকার হয় না। তবে মনে রাখতে হবে একটা কথা, সরব পাঠ যেমন প্রয়োজন নীরব পাঠও কিন্তু তেমন প্রয়োজন। দুটোকে যদি আমরা বলি যে এটা দরকার ওটা দরকার নেই, এটা কিন্তু আমাদের অসম্পূর্ণতা, মানে একে অপরের পরিপূরক। ছোটবেলায় সরব পাঠ, আর একটু বড় হতে হতে যখন আমরা বুঝবো তখন নীরব পাঠের প্রয়োজন। ঠিক আছে, এবারে আসো সমবেত পাঠ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমবেত পাঠ একসঙ্গে, সমবেত মানে কি, সবাই একসঙ্গে যখন জোরে জোরে পাঠ করি সেটাকে বলছে সমবেত পাঠ। হ্যাঁ, সেখানে কিন্তু এই যে ছন্দ ভাব এই সমস্তগুলো একদিকে বোঝারও সুবিধা আছে, আর একদিকে কিন্তু বোঝা যায় না, অসুবিধা হয়। কেমন দেখো, ধরো তুমি আমার একটা উদাহরণ দিই, আমি বিএড যখন করছিলাম তখন সেই সময়টাতে একটা স্কুলে গেছি পড়াতে, হঠাৎ করে সেই স্কুলে স্কুলে হচ্ছে তোমার আমার সোনার বাংলা গানটা মানে প্রথমে জনগণ মন অধি গান গাওয়ার আগে আমার সোনার বাংলা গানটা ওখানে হয়। এবার আমার তো আর মুখস্থ নেই, আমি ওখানে মিল করব কি করে, সবাই গাইছে সবাই একসঙ্গে, কিন্তু আমি সেটা আর করতে পারছি না, আমার খারাপও লাগছে। তারপরে আবার ওই শুধু লিপসিং যেটা হয়, ঠোঁট মেলানো আর কি ব্যাপারটা, হ্যাঁ, এরকম ভাবে প্রথম কয়েকদিন আমার হয়েছে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার কিন্তু থেকে যায়, যে সরব পাঠের ক্ষেত্রে কেউ ধরতেও পারছে না, অথচ আমি গাইছি না, শুধু ঠোঁটটা নাড়িয়ে চলে গেলাম। হ্যাঁ, এই এই ব্যাপারগুলো কিন্তু থাকে। হ্যাঁ, ছাত্রছাত্রী ধরো নামটা মুখস্থ করছে, কারণ মুখস্থ নেই, অন্য সবাই বলছে, ওরা তাদের শুনে শুনে কিন্তু আবার আত্মস্থ করতে পারে, এটা একটা পজিটিভ দিক, এটা একটা ভালো দিক সমবেত পাঠের ক্ষেত্রে। হ্যাঁ, গান শেখার ক্ষেত্রেও সেম টু সেম, আস্তে আস্তে শুনে 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 অভ্যস্ত হয়ে যাচ্ছে, বলতে পারছে, নিজেও গান করতে পারছে। ঠিক আছে, এই একটা ব্যাপার থাকছে। আর একটা সমস্যা, এই যে গোল মেরে ফাঁকি দেওয়া, এই যেটা বললাম আমি একটু আগে, কেউ ফাঁকি দিতে আহ না পেরে সে সে ব্যাপারে যত্ন নিতে পারে। অনেকে যখন টিচাররা পাশাপাশি থাকে তখন আর সেই ফাঁকিটা দিতে পারে না, চেষ্টা করে তখন বোঝার। ঠিক আছে, বলছে পদ্ধতির দিক থেকে যেমন পাঠকে দুভাগে ভাগ করা হয়, তেমনি পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যর দিক থেকে পাঠকে আবার তিনটে, সমবেত পাঠকে তিনটে ভাগ করছি। সেই তিনটে ভাগ ভাগ দেখোই পরে দিয়ে দিয়েছি। কি কি আছে, একটা হচ্ছে যে ধারণা পাঠ, একটা হচ্ছে চর্বণা পাঠ, একটা সাধনা পাঠ, সাধনা পাঠ। আচ্ছা, ধারণা পাঠ বলো দেখি, কে বলতে পারো ধারণা পাঠটা কি, একটু বলো দেখি। সবাই চুপচাপ রয়েছে, বোরিং হয়ে যাচ্ছে, বলো দেখি। কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে একদম তাই, সাধারণভাবে একটা ধারণা নেব আমি, সেই ধারণা নেওয়ার জন্য যেগুলো করি, এই দেখো সংবাদপত্র পাঠ করছি বাস্তবের ধারণা নেওয়ার জন্য, সাময়িক পত্র পত্রিকা পাঠ করছি মানে বাস্তবের ধারণা বলতে বর্তমান সময়ের পরিস্থিতি জানার জন্য। ঠিক আছে, এই জন্য যে পাঠটা করছি আমি সাধারণভাবে যেটা শিখছি। ঠিক আছে, পত্রিকা পাঠ করছি, সেটার ক্ষেত্রে কিন্তু ধারণা পাঠ তৈরি হলো। চর্বণা পাঠটা কি, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল স্টাডি। বলছে যে কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়কে বোঝার জন্য বা বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়ার জন্য যে ধরনের পাঠ আমরা করি, অন্তর্নিহিত অর্থ পাওয়ার জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে চর্বণা পাঠ। ঠিক আছে, যেমন তুমি এই যে মানে এই যে আপার প্রাইমারি টেটটা পড়াশোনা করতে এসছো, এখানে সব জিনিস কঠিন কিন্তু না, কিন্তু ওভারঅল ধরে নাও তুমি একটু কঠিন, সবার ক্ষেত্রে তো আর ম্যাথ সবার তো সমান নয়, ইতিহাস সবার ক্ষেত্রে সমান নয়। তোমার হচ্ছে কি যেন ওটা আছে, এটার কথা বলো যে সংবিধানের যে পার্টটা আছে, খুবই বিরক্তিকর লাগে আমার ক্ষেত্রে, তাও ওটা ওই জন্য ম্যাডাম খুব সুন্দর পড়ান আবার। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো, যে ওই জায়গাটা যখন আমাকে আত্মস্থ করতে হবে গভীরভাবে, তখন আমার ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই কথাটুকু বলার জন্য, এই যে বৈশিষ্ট্য, মানে এইখানে হচ্ছে চর্বণা পাঠ, এইখানেই জটিল বিষয়গুলোকে আত্মস্থ করা হয়
ঠিক আছে, এটা হচ্ছে চর্বণা পাঠের মধ্যে। তারপরে সাধনা পাঠ। সাধনা মানে স্বাদ, কবির অনুভূতি যেটা আছে সেই অনুভূতিটাকে বা রসটাকে উপলব্ধি করা, ঠিক আছে, রসাস্বাদন, এটাই হচ্ছে কি চর্বণা পাঠের বৈশিষ্ট্য। রস আস্বাদন করা, এই চর্বণা বলছি, সাধনা পাঠ, স্বাদ অনুভব করা আর কি। হ্যাঁ, মনের মধ্যে একটা আনন্দ কবির সাধনা পাঠ আর চর্বণা পাঠের মধ্যে ফারাক কি? চর্বণা পাঠ হচ্ছে ওই যে ক্রিটিক্যাল বিষয়বস্তুকে তুমি আত্মস্থ করছো অন্তর্নিহিত অর্থের মাধ্যমে, আর সাধনা পাঠের ক্ষেত্রে স্বাদ অনুভব করছো। স্বাদ বলতে কি, তুমি একটা কবি, ধরো আমি লিখছি, বা তুমি ভাবো কেউ কথা রাখিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা তুমি পড়ছো, ওটা কিন্তু তুমি অনুভব করছো, তোমার ভালো লাগাটা প্রকাশ পাচ্ছে, আনন্দ অনুভূতি করতে পারছো। কেউ একজন পড়ছে, তোমার চোখে জল এসে গেল, কেন, তার কারণটা কিন্তু তুমি দেখবে যে কোনো কঠিন বিষয় পড়তে গিয়ে এই বইটা, এই যে পঠন পঠন যে টপিকটা আমি পড়াচ্ছি, এটা পড়তে গিয়ে তোমার কি চোখে জল আসছে? আসেনি কিন্তু। কিন্তু সাধনা পাঠের ক্ষেত্রে যখন দেখছো যে তুমি শরৎচন্দ্রের একটা উপন্যাস পড়ছো, সেখানে যখন ধরো শরৎচন্দ্রের পথের দাবি পড়ছো, সেখানে ভারতী এবং আরো যাদের কথোপকথন রয়েছে, ভারতী আর ওই নায়কটার নাম কি ছিল জানো, বলো, শরৎচন্দ্রের ছেলেটার নামটা আমি ভুলে যাচ্ছি, সব্যসাচী মল্লিক ছিল, আর আরেকটা ছিল যার সঙ্গে ভারতের প্রেম হয়। তো এদের কথোপকথন যখন হচ্ছে দেশের কথা, বিভিন্ন কথা, দেখবে যে সব্যসাচীর সঙ্গে যখন ভারতী কথা বলতে বলতে কেঁদে ফেলছে, হ্যাঁ, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পাচ্ছে। তো এই যে ব্যাপারটা আসলে ওনার সঙ্গে ওনার যে অনুভূতি সেটা জড়িয়ে আছে, সে আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, হ্যাঁ, তারপরে রাগ হতে পারে, ঘৃণা হতে পারে, এইগুলো কিন্তু স্বাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু চর্বণা পাঠে এইগুলো নয়, তোমার মানে অন্তর্নিহিত অর্থটাকে বোঝাটা প্রকাশ পাচ্ছে। ক্লিয়ার হলো? বোঝা গেল কি? তাহলে রক্ত রক্ত কমিটির ক্ষেত্রে তাহলে আমার কি হবে, সাধনা পাঠ না চর্বণা পাঠ? দেখো, আমি এই জন্য এই পরের পাঠে আসবো, দেখো এইখানে এই যে সুসংহত সুশৃঙ্খল পাঠ, তার মানে কি সেখানে সাধনা এবং চর্বণা দুটোই থাকছে। কি বললাম, বোঝা গেল? যে এমন কবি বলছে, কাব্য সাহিত্যে এমন কতগুলি অংশ আছে যেগুলি মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার যুক্তি যোগে না পড়লে বিষয়বস্তু অধিগম্য হয় না, এবং তার থেকে পাঠকের সাহিত্য রস বা সাহিত্যের আস্বাদন থেকে বঞ্চিত হয়। একে সুসংহত পাঠ বা সুশৃঙ্খল পাঠ বলে। তার মানে কি দাঁড়ালো, একদিকে তোমার জ্ঞানও আসছে, অন্যদিকে আনন্দের অনুভূতি হচ্ছে শেষ মুহূর্তে, এইটাকে বলছে সুসংহত বা তাহলে দাদা, পঙ্খানুপুঙ্খ। হ্যাঁ। যদি আমি রেডিও তত্ত্ব পড়ি হুম। তাহলে সেটা চর্বণা পাঠ। হতে পারে। কিন্তু যখন হুম। রেডিও তত্ত্বকে নিয়ে আমি কোনো উপন্যাস পড়বো তখন হুম। সেটা ওই সুসংহত পাঠ, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। আর সুসংহত বা পঙ্খানুপুঙ্খ পাঠটা ওই দুটোর সমন্বয়, ঠিক আছে, সাধনা পাঠ এবং চর্বণা পাঠ। এই দেখো এখানে বলেই দিয়েছে, চর্বণা পাঠ সাধনা পাঠের সমন্বিত এক প্রক্রিয়াই হচ্ছে এই যে সুসংহত বা সুশৃঙ্খল পাঠ। ঠিক আছে, ক্লিয়ার হলো? স্যার, হ্যাঁ, বলো। আরেকটা এই তিনটে বিষয় ক্লিয়ার করুন না। কোনটা বলো? এই চর্বণা আর সাধনা আর এই সুসংগত, এই তিনটে টাইপটা একটু ক্লিয়ার করুন। সুসংগত, এই তো সুসংগত বললাম। দেখো, আবার বলছি, চর্বণা পাঠটা মানে কি, তুমি কোনো একটা বই পড়ছো, সেই বইটা পড়ে তুমি একদম পুরো সেখান থেকে ধারণা নিচ্ছ, অন্তর্নিহিত অর্থটাকে বুঝছো, সেখানে তোমার ওই জিনিসটা বোঝার পরে তোমার একটা জ্ঞান জন্মাচ্ছে, সেটা হচ্ছে কি চর্বণা পাঠ। আর সাধনা পাঠটা, সেখানে কি হচ্ছে, তুমি কোনো উপন্যাস বা কোনো কবিতা পড়ছো, সেই কবিতা পড়তে গিয়ে তোমার বা উপন্যাসটা পড়তে গিয়ে তুমি দেখবে যে তোমার কান্না এসে গেল, ঠিক আছে, বা তোমার আনন্দের অনুভূতি হচ্ছে, তখন তুমি কিন্তু ওখানে বুঝতে চেষ্টা করছো না, তুমি ওই উপন্যাসটা কি করছো, তুমি পড়ার পরে, বা তুমি একটা জিনিস ভাবো, অভাগীর স্বর্গটা পড়েছো শরৎচন্দ্রের? অভাগীর স্বর্গটা কেউ পড়েছো গল্প? বা মহেশ গল্পটা? মহেশটা তো খুব পরিচিত একটা গল্প। হ্যাঁ, আমরা তো সর্ব পড়েছি। হ্যাঁ, এই মহেশ বা অভাগীর স্বর্গ পড়তে গিয়ে আমার তো চোখ দিয়ে জল, আমি যতবার পড়েছি আমার চোখ দিয়ে জল এসে গেছে। আমি কিন্তু ওটা আত্মস্থ করতে চাইনি, মানে আমি, মানে ওর ভিতরে কি বলতে চাইছে সেটা আমি বুঝতে পারিনি,
যখন ছোটবেলায় পড়েছি, পরে গিয়ে বুঝেছি সমাজের পরিস্থিতি বা কিছু। কিন্তু তার আগে পর্যন্ত আমি গল্প পড়তে হয়, আমার নেশা গল্প পড়ার, এবং পড়ার মধ্যে যে আনন্দ, দুঃখ, কখনো রাগ হচ্ছে, কখনো ঘৃণা হচ্ছে, কখনো বিরক্তি প্রকাশ পাচ্ছে, কখনো দুঃখ, কখনো মানে চোখ দিয়ে জল এসেই যাচ্ছে, আমি বন্ধ করতে পারছি না। তো এই মহেশ গল্প পড়তে গিয়ে দেখবে তোমার কান্না এসে যাবে শেষ মুহূর্তে। গপুর এবং ওই যে গরুটার অবস্থা হবে, গপুর উম, তার খাওয়ার শেষ সম্বলটুকু যেটা ছিল, ওটাকে শানকিনে কি একটা ছিল নামটা, সেইটাও কিন্তু ও রেখে চলে যাচ্ছে, মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, বলছে থাক ওগুলো, আমার মহেশের কি হবে, প্রায়শ্চিত্ত হবে। তো এই যে দুঃখ যন্ত্রণা, সেটা কিন্তু তুমি স্বাদ নিচ্ছ, স্বাদ অনুভব করছো, তার জন্য সাধনা। কিন্তু যখন তুমি এই গল্পটার বাস্তব পরিস্থিতি অনুভব করতে চলেছো, তখন তোমার কি এই পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু তখন চর্বণা পাঠ আসছে, অর্থাৎ তুমি অন্তর্নিহিত অর্থ দিয়ে সেই সময়কার তৎকালীন সমাজ ব্যবস্থা খোঁজ করতে যাচ্ছ। তাহলে দুটো কিন্তু আলাদা। একটাও এই গল্প থেকে তুমি দুটো বিষয় পেতেই পারো, যখন এই দুটো একসঙ্গে পাবে তখন সেটা হয়ে যাচ্ছে সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ। ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার। ব্যাস, এবার চলো পরেরটা, বিস্তৃতি পাঠ। বিস্তৃত পাঠ কি বলছে দেখো, কোনো বিষয়বস্তুকে মোটামুটি দু একবার পড়ে রসাস্বাদনের সঙ্গে সঙ্গে বিষয়বস্তু আয়ত্তকৃত হয়, তাকেই বলছে বিস্তৃত পাঠ। মানে আমি কোনো একটা জিনিস দু একবার পড়ছি, পড়ে আমার ধারণাটা ক্লিয়ার করে নিলাম, নিয়ে আমি সেই বিষয়ে তোমার হচ্ছে কোনো কিছু লেখার চেষ্টা করলাম বা কিছু করলাম, কাহিনী তৈরি করলাম। যেমন এখানে দেখো, কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবিহিত হওয়া, বা কোনো কাহিনীমূলক বা আখ্যানমূলক বা কোনো বর্ণনা নির্ভর কবিতা পড়ে বিষয়বস্তু সম্পর্কে অবিহিত হয়ে কি হচ্ছে, বিস্তৃতি পাঠের উদ্দেশ্য হয়ে যাচ্ছে। মানে আমি ওইটা সম্পর্কে একটা ধারণা, পুরোপুরি ধারণা নয়, মানে কিরকম হচ্ছে, দু তিনবার পড়লাম, একটা ধারণা তৈরি করে নিলাম, ঠিক আছে এটা আমার হয়ে যাবে, আমি করতে পারবো, লিখতে পারবো, এরকম ব্যাপারটা আর কি। বিএড পরীক্ষাটা তোমরা যেমন করেছো, একদিন আগে রাত্রে কোনো রকমের ধারণাটা করে নিয়েছো, নিয়ে কি করেছো, বিএডটা পরীক্ষা দিতে গেছো, কি হয়েছে তো ওরকম, না হয়নি? কে কে ওরকম করে পরীক্ষা দিয়েছো বলো? আমি দিয়েছি। স্যার একবার বলুন স্যার। ওই যে যে কথাটা বললাম, যে বিএড পরীক্ষা দিতে যাওয়ার জন্য আগের দিন রাত্রে ধরো যা যা পড়া আছে কোনো রকমে একবার পড়ে নিলাম, পড়ে নিয়ে একটা ধারণা তৈরি করে তার উপরে ভিত্তি করে লিখতে গেলাম, এটা হচ্ছে তোমার বিস্তৃত পাঠ। হ্যাঁ, যেটা হচ্ছে আমি মোটামুটি ধারণা তৈরি করে নিয়ে আত্মস্থ করে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক আছে, এই পাঠটা হচ্ছে বিস্তৃত পাঠ। ঠিক আছে, চলো, এটা গেল। তাই বলছে সুসংহত পাঠে শিক্ষার্থীদের ভাষা জ্ঞানের উপর জোর দেওয়া হয়, ভাষা বিজ্ঞানের পরীক্ষা ছাড়াও সুন্দরভাবে কিভাবে ভাব প্রকাশ করা যায় সেটির বিকাশ সাধন সুসংহত পাঠের লক্ষ্য। তার মানে সমস্ত কিছু একটা ধারণা তৈরি। এবার এইটুকুনি ছাড়া কি আর পাঠ নেই? আছে। যেমন দেখো, অনুপূরক বা সম্পূরক পাঠ। অনুপূরক বা সম্পূরক পাঠটা কি বলছে, কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীর ভাবে জানার জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া নানা অনুপূরক গ্রন্থের সাহায্য নিতে হয়। মানে আমি একটা বই পড়লাম, আমি টেক্সট বই পড়লাম, ধরে নাও ক্লাস 10-এ আছে, তোমরা যেহেতু ক্লাস 10-এর এসএলএসটি পরীক্ষা দেবে আর আমরা নোট তৈরি করছি, তার জন্য আমাদের একটা ধারণা তৈরি হয়েছে, একটা কবিতা আছে মধুসূদন দত্তের, কি, অভিষেক। হ্যাঁ স্যার। এই অভিষেক যখন তুমি পড়বে, দেখবে যে কিচ্ছু বুঝতে পারছো না, তোমাকে এখানে কি করতে হবে, কিছু গ্রন্থ, অন্যান্য গ্রন্থ, হ্যাঁ, যেমন সহায়িকা, সহায়িকার দ্বারস্থ হতে হবে, অর্থাৎ তোমাকে ধারণা নিতে হচ্ছে সহায়িকা থেকে। হ্যাঁ, তো সেই কথাটা বলছে। ওর পাশাপাশি এমন কিছু বই আমরা রাখলাম যে বইটাতে তার সমাধান দেওয়া আছে, বা বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে কিছুটা ইনফরমেশন আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, এইসব গ্রন্থ খুব সহজ সরল ভাষায় লেখা দরকার, এবং সেগুলি যেন বিষয়বস্তুকে সহজভাবে পরিবেশন করা যায়। এইসব গ্রন্থ ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে, সে বিষয়ে সন্দেহ নেই। এগুলো কি করছে, পাশাপাশি শব্দগুলো, ধরো বললো যে প্রথম লাইন আছে, আহ কি একটা লাইন ছিল যেন কবিতায়, আমি কালকেই বোধহয় নোট করার জন্য রেডি করছিলাম, কি একটা লাইন ছিল অভিষেক কবিতাটা, ভুলে গেছি। হ্যাঁ, প্রমিলার কথা আছে, প্রমিলা
রাখো পদ জুথনাতে, এরকম একটা কি লাইন আছে, হ্যাঁ আমি ভুলে গেছি, যাই হোক মনে পড়লে বলবো। হ্যাঁ, তো এই শব্দগুলো তোমাকে সহায়িকা থেকে উচ্চারণগুলো বা মানেগুলো দেখে নিতে, উচ্চারণ না মানেগুলো দেখে নিতে হচ্ছে। হ্যাঁ, এরপরে আসে সমধর্মী পাঠ বা সমান্তরাল পাঠ। এই পাঠগুলো একটা মজার বিষয় আছে, তুমি স্কুলে বা অন্য জায়গায় যখন পাঠ দেবে, তুমি পড়াবে, তোমাকে কিন্তু এই যেমন আমি রেফারেন্স টানছি, মানে আমি কোনো একটা গল্প পড়াতে গিয়ে কোনো একটা গল্প, ধরো যেটা আছে, ধরো না ওই মহেশ গল্পটা আমি একটু আগেই বলছিলাম, সেটা পড়াতে গিয়ে এটা একটা পশুর গল্প, মূলত পশু প্রধান, তাই তো? তাহলে এইরকম আহ পাশাপাশি আরো কিছু কিন্তু আমরা আহ এক মিনিট, পাশাপাশি বেশ কিছু আমরা পশু কেন্দ্রিক গল্পের কথা আমরা পড়বো। হ্যাঁ, তো সেইগুলোর কথা বলা হচ্ছে, বলছি যে পড়াতে গিয়ে ছাত্রছাত্রীদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী, হ্যাঁ বাস্তু সাপ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশী এলোকেশী, কালাপাহাড়, এই ধরনের যে গল্পগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে সিমিলারিটি মেল রয়েছে, সেইগুলোকে দেখিয়ে আমি আলোচনা করতে পারি। বা এই গল্পটা বলতে বলতে ধরো এইটা পড়াতে গিয়ে আমি পাশাপাশি অন্য এই সম্পর্কিত যে যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে পারি, বা যে গ্রন্থে সেগুলো আলোচনা করা আছে সেইগুলো সমধর্মী পাঠ হচ্ছে। ঠিক আছে, বলছে যে সাধারণভাবে পাঠ্যপুস্তকের গণ্ডি, ঠিক আছে, সীমিত কোনো 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 ক্ষেত্রে বিষয়বস্তুর ব্যাখ্যা, তোমার বিষয়বস্তু ব্যাখ্যা তো নয়, কিন্তু ওর পাশাপাশি এমন কিছু গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলো কি করছে, ওই বিষয়ে তোমার হচ্ছে ধারণাটা ক্লিয়ার করে দিতে পারে। ঠিক আছে, ওই গল্পটাকে একটা অন্য মাত্রা নিয়ে যেতে পারে পাশাপাশি গল্পগুলোকে আলোচনা করার মাধ্যমে। তো সেইটা হচ্ছে সমধর্মী পাঠ বা সমান্তরালতা পাঠ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সমধর্মী পাঠের ক্ষেত্রে উপযোগিতা কি রয়েছে। এখানে দেখো সমধর্মী পাঠের ব্যবস্থা থাকলে শিক্ষার্থী বাংলা সাহিত্য পাঠের প্রবণতা বাড়ে। ঠিক আছে, লেখকের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় সাধন হয়। সমধর্মী পাঠ শিক্ষার্থীদের ধারণা সম্পূর্ণতা দান করে। সমধর্মী পাঠে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে। সমধর্মী পাঠে শিক্ষার্থীদের অতিরিক্ত পঠনের অভ্যাস তৈরি হয়। আর পাঠের অভ্যাস বাড়ার সঙ্গে সঙ্গে পাঠের দক্ষতাও বেড়ে যায়। কোনো কোনো গল্প বা কাহিনীর সঙ্গে পরিচিত হয়ে ছাত্রছাত্রীরা কোনো কোনো পছন্দ গল্পের নাট্যরূপও দিতে পারে, এতে তাদের কিন্তু সাহিত্য প্রতিভার সম্যক ধারণা হয়। মোটামুটি এটা পড়বে একই জিনিস। হ্যাঁ, আবার বলেছে। আচ্ছা এবারে আসো আদর্শ পাঠ হতে গেলে, একটা আদর্শ পাঠ করতে গেলে তার বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। এই 4টে বৈশিষ্ট্য কিন্তু গুরুত্বপূর্ণ। এক হচ্ছে নির্ভুলতা, মানে তুমি যখন পড়বে যে কোনো দিকেই হোক না কেন, সে শব্দ উচ্চারণগত নির্ভুলতা হতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে ঠিক করা, এই নির্ভুলতা হওয়াটা খুব প্রয়োজন, অ্যাকুরেসি। 2 হচ্ছে কি বলছে, গতি থাকা দরকার, যে পাঠটা করছি তার একটা গতি থাকবে। তারপরে কি থাকবে, উপলব্ধি। হ্যাঁ, আর 4 হচ্ছে অভিব্যক্তি। এই 4টে জিনিস কিন্তু থাকতে হবে আদর্শ পাঠের ক্ষেত্রে, তা না হলে তুমি কিন্তু বলতে পারবে না। তুমি হয়তো একবার পড়ে এসছো, তোমার ওই যে অল্প একটু আধটু ধারণা তৈরি হচ্ছে, কিন্তু সেই ধারণার ভিত্তিতে তুমি কিন্তু সামনে পরিবেশন করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের পাঠ, আর এই পাঠের ভিত্তিতে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। চলো প্রশ্নগুলোর উত্তর দাও। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা বোঝা যায়? চলো সঠিক উত্তর সরব পাঠ। পরের প্রশ্ন, মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কটি ধাপ এর কথা বলেছেন? আচ্ছা এইটা আমি মাঝখানে, হ্যাঁ কটা ধাপ? 5টি ধাপের কথা। হুম, 5টি ধাপ ছিল প্রথম দিকে। আচ্ছা তারপরে কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরে অবসাদ হয়? সরব পাঠ। পরের কোন পাঠে রসাস্বাদনই বড় কথা? রসের আস্বাদন। সাধনা পাঠ। ও এটা ধারণা দিয়ে দিচ্ছে ভুল করে, এটা সাধনা পাঠ হবে, হ্যাঁ রসাস্বাদন। ঠিক আছে, আচ্ছা পরের কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? এক্স্যাক্টলি, সমবেত পাঠ। পরের কোশ্চেন, মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটাবার জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হয়? 2.5 থেকে 3,000। গুড, 2.5 থেকে 3,000।
পরের প্রশ্ন, কত প্রকার বাক্যের ছাঁচ আয়ত্ত করতে হয়? বাক্য 250 থেকে 300। 250 থেকে 300। হ্যাঁ, আচ্ছা, তারপরে মাইকেল ওয়েস্টের মতে রিডিং হলো, এটা দেওয়া নেই, এটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স। ঠিক আছে, তারপরেরটা এক্সটেন্সিভ রিডিং কনসেন্ট্রেট আপন, এটা হচ্ছে তোমার সাবজেক্ট ম্যাটার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কি হবে, ভোকাবুলারি না সাউন্ড? এক্সটেন্সিভ Sound. কি হবে? সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, আচ্ছা, এগুলো নোটে রয়েছে, এগুলো সমস্তটা তোমরা নোটে পেয়ে যাবে। হ্যাঁ, দাদা আমি তো তোমাদের মানে যে এটা আছে অ্যাপসটা তো আমার কাছে নেই। দাঁড়াও একটু ওয়েট করো, ওয়েট করো। হ্যাঁ, তুমি সে ফোন করেছো এমন সময়, আমি যে সময়টা থাকি না অফিসে। এবার তারপরে যখন এসে তোমাকে ওটা দিলাম, অ্যাপটা তোমাকে যে বলবো সেটাও সুযোগ পাইনি আমি আসলে। এত এই এসএলএসটি চাপটা রয়েছে, তো এসএলএসটি টেট নিয়ে প্রচুর ফোন করছে সবাই। এবার সেই কোর্সটাও লঞ্চ করার জন্য। পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষা কিন্তু হবে, দেখো 55,000 প্লাস আমি সিট দেখেছি কিন্তু। হুম, না না, আমাদেরটা। আমাদের কথাই বলছি, টেটের কথা বলছি। ঠিক না আছে, না, এটা বলছি তো না, মানে বলছি আমাদের এসএমএস থেকে ইন্টারভিউ হবে। ও তোমাদের ওটা এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু বলেনি। হ্যাঁ, 3 তারিখে নবান্ন থেকে যেটা জানতে চেয়েছিল তার একটা ভিডিও আমি করেছি, তোমরা দেখতে পাবে। ওখানে প্রায় 2.5 লাখের উপরে সিট। আমি এর আগে যখন 1 লাখ সিটের কথা বলছিলাম, 1 লাখের কথা বলেছিলাম ভিডিওতে, তখন অনেকেই নানাভাবে প্রশ্ন করছিল যে আপনি জানলেন কোত্থেকে, কিভাবে জানলেন। কিন্তু দেখো, 2,51,066টার মতো সিট কিন্তু অল টোটাল বেরিয়ে গেছে, আরো সিট আছে। ঠিক আছে, কিন্তু ওভারঅল এরকম একটা সিট বলেছে, এবং এগুলো সব কিন্তু পর 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 পরীক্ষা হবে এবং নেবে, তা না হলে কিন্তু সমস্যা আছে সরকারের ক্ষেত্রে। ওই জন্যে একটু একটু করে হলেও ধীরে সুস্থে নেবে। আর 2025-এর টেট নিয়ে এখনো কনফিউশন আছে, যার জন্য ক্লাসটা আপাতত আমরা ভাইবার যেটা স্টপ করে রেখেছি। তার কারণটা ওই স্যার কিন্তু রেডি হয়ে গেছে ক্লাস নেওয়ার জন্য। হুম, আমি বলেছি স্যার ঠিক আছে, আমি আপনাকে ফোন করে নেব, কারণ এখনো তো কিছু বোঝা যাচ্ছে না, ওই জন্যে। আচ্ছা, যাই হোক, এটা তো আগেরটাই করলাম না, ইন্টেন্সিভ রিডিং সেটা তো আর এখনো কনস্ট্রাক্ট। বলেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলো দেখি এটা কি হবে লাস্টেরটা। হুম হুম হুম, সাবজেক্ট ম্যাটার। ভোকাবুলারি, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করে দেবো আবার। হ্যাঁ, পরের যে ক্লাসটা আসবে, এগুলো যে কেন এটা হচ্ছে বা কি জন্য হচ্ছে, কি জন্য বলা হচ্ছে। যাই হোক, আজকে আমার এরপরে আরেকটা আসলে ক্লাস ছিল, সেটাকে আবার নেব ভাবছি। যাই হোক, তো এই হচ্ছে টোটাল কোশ্চেন। ঠিক আছে, বলো কারোর কিছু জিজ্ঞাসা, কিছু বলার, কিছু প্রশ্ন করার আছে কিনা? বলছি স্যার অ্যাপসটা কি খোলা যাচ্ছে না? হ্যাঁ, কি বলছো বলো, শুনতে পাইনি। বলছিলাম স্যার অ্যাপসটা না খুলছে কিন্তু নোটস গুলো তো কিছু দেখতে পাচ্ছি না, বা ওই যেখানে আমার হ্যাঁ, প্রোফাইলে নোটগুলো কি যে। নোট, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আমি এই যে ক্লাসটা, ওখানে পরপর দেখবে যে শিশু মনস্তত্ত্বের পরপর সবে সাজানো হয়েছে, এরপর বাংলাটা সাজানো হবে। হ্যাঁ, সেই, ওপেনই হচ্ছে না আমার। আচ্ছা, ওপেন হচ্ছে না, নোট আছে অথচ ওপেন হচ্ছে না। ওপেনই হচ্ছে না। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আগে তো মানে গ্রিন লাইট দেখো, দেখানো রেড রেড একটা ডট আসছে, ওটাতে আমি ভাবলাম যে কি হলো ব্যাপারটা। সে আমারও রেড লাইট দেখাচ্ছে। মানে রেড একটা রেড দেখাচ্ছে। আগে গ্রিন দেখাচ্ছে। আমার রেড হয়েছিল, আপনাকে ফোন করেছিলাম, আপনি পরে ঠিক করে দিয়েছিলেন, এখন ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু দেখতে হবে। আপনি বলেছিলেন যে আগে পোস্টটাকে ফিরিয়ে ও দিন, আচ্ছা 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 আচ্ছা, ও তুমি কোর্সের ওখানের কথা বলছো। ওখানে ডেট দেখো, একটা ডেট দেওয়া আছে, কোন ডেট পর্যন্ত দেওয়া আছে ওটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, ওটা বুঝতে, 3 স্টার দেওয়া আছে, 3 স্টার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ফোন করে নেবে, আমাকে না, এই এই নাম্বারটা ফোন করবে। 7, এই যে এখানে দেওয়া আছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো, এই নাম্বারটায় ফোন করে নিলে ম্যাম কিংবা আর কেউ ধরবেন, তারা অফিসে থাকে সব সময়ের জন্য। সকাল 10টা থেকে দুপুরের মধ্যে ফোন করবে, তাহলেই হবে। ঠিক আছে। ওটা এখন আর ফোন করতে পারবো, ওটা এই নাম্বারটা ঠিক
এখন এখন দেখো এক্ষুনি তো হচ্ছে না, এখন রাত্র হয়ে গেছে, আমার আবার ক্লাস রয়েছে, আমি না হয় করে দিতাম, আমার তো ক্লাস রয়েছে, তুমি একটু সকালবেলায় ফোন করো। হ্যাঁ, কালকে সকাল 10টার দিকে ফোন করো, 10টার পরে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। স্যার সায়েন্সের ক্লাসগুলো তো হচ্ছে না। সায়েন্সের ক্লাসটা ম্যাম এবং স্যার ওনারা আসবেন 14 তারিখের পর। হ্যাঁ, আমি এটা বলে দেবো ভাবছিলাম তোমাকে, সেটা আমার বলা হয়নি। ম্যাম এবং স্যার, আর রুটিনটা তো কালকে থেকে, কালকে না পরশু দিন দিলাম আমরা প্রপার সেট আপ করে। আগে যে ক্লাসের টাইমটা ছিল, ডেটটা ছিল, দেখবে চেঞ্জ হয়ে গেছে, যেটা প্রথম দিন বলা হয়েছিল। তো সেই জন্যে সমস্যা যেটা হয়েছে, ম্যাম এবং স্যার একটু ওয়েট করে যাও, যেমন ক্লাস হচ্ছিল তেমনই ক্লাস হবে। ঠিক আছে, একটুখানি ওয়েট করো। ঠিক আছে, হ্যাঁ। বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে? আগে এই 25-এর ঝামেলাটা মেটাবে, তারপরে আসবে। হ্যাঁ, ঝামেলাটা না মিটিয়ে আসবে না। ঠিক আছে। স্যার নতুন এসএসটি নেওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, নেওয়ার জন্য ওই যে একটা ভিডিও আসতে চলেছে, দেখবে ওখানে কত 20,000 15,000 মতো 15-30,000 নবম দশম আর একাদশ দ্বাদশ দুটো মিলিয়ে মোট 30,000 মতো ভ্যাকান্সি দিয়েছে। হুম, এসএলএসটির কথা বললাম। এবং পড়াশুনো যারা এখন থেকে করবে তারা কিন্তু বলতে পারি যে গ্রেনার হয়ে যাবে, সুবিধাও পাবে। ঠিক আছে, এটুকু বলতে পারি। কারণ স্যার আপনাদের এসএলএসটি ব্যাচ শুরু হয়েছে আবার? না, ওটা এখনো শুরু হয়নি আমাদের। ওটা তোমার ভর্তি প্রক্রিয়া চলছে, কয়েকদিনের মধ্যে শুরু হবে। ঠিক আছে। আর আমাদের স্টুডেন্টের জন্য কিছু টাকা ছাড় দেবো আমরা, যারা আমাদের স্টুডেন্ট বিভিন্ন কোর্সে ভর্তি রয়েছে তাদের জন্য কিছু টাকা ছাড় হবে, যে কোর্স ফিজ আছে। ঠিক আছে। স্যার হুম হুম। এটা ডিটেলসটা কোথায় পাবো? আহ, সম্ভবত টোটাল নবম দশমের জন্য এবার, আগের বার ছিল 2200 আর 2500। ঠিক আছে, টোটাল কোর্স ফিস এবার সেটা 2500 আর হচ্ছে 3,000 করা হচ্ছে। আর আমাদের স্টুডেন্টের জন্য সম্ভবত এটা এটা ম্যাম জানবেন কত সিলেক্ট করা হয়েছে, ম্যামের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, মানে কত টাকা ছাড় আর কি আমাদের স্টুডেন্টের জন্য। ঠিক আছে, এখান থেকেও ছাড় পাবে, ছাড় পাবে, এবং একেবারে এটা পেমেন্ট করতে হবে না, এই নেটের মতো এরকম প্রথম চান্সে 999 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর তারপরে গিয়ে তোমার হচ্ছে ও এটা 2599, সরি 2599। আর তারপরে গিয়ে সম্ভবত 800 800 এটার ক্ষেত্রে। আর এখানে 999 দিয়ে ভর্তি হলো। আর তারপরে হচ্ছে তোমার 1000, তারপরে হচ্ছে 1000। এটা হচ্ছে বাইরের ছেলে মেয়েদের জন্য, কিন্তু আমাদের স্টুডেন্টের জন্য কিছুটা ছাড় আছে। হুম, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। স্যার হুম, ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, কি বলছো বলো। স্যার বলছি আমার মানে কি একসাথে প্রিপারেশন করার দরকার, মানে চালাবো সেটাই করতে চাইছি। আগে আমার আমি বলবো দেখো, এই দুটো পার্ট, এই আপার প্রাইমারি আর এসএলএসটি খুব বেশি পড়তে হয় না। ঠিক আছে, কারণ এখানে 3টে সুযোগ পাবে, একটা হচ্ছে আপার প্রাইমারি টেট। ঠিক আছে, একটা হচ্ছে নবম দশম, আর একটা হচ্ছে একাদশ দ্বাদশ। এই তিনটে আমার মনে হয় একটু আহ, অল্প 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 করে পড়াশুনো করা ভালো। ঠিক আছে, কারণ কোনটাতে সে বাদবে তার তো ঠিক নেই, এটা পাশাপাশি রাখলে সুবিধা পাবে, এইটুকু বলতে পারি। কারণ এই এই জায়গাটা তোমাদের গ্রিপে, কারণ বিএড যারা করেছো তারা এই 3টে সুযোগ পাবে, এই 3টে কখনো ছেড়ো না। এই 3টেতে ভ্যাকান্সির সংখ্যা আছে প্রায় 55,000, কোনো একটা তো বাদবে, যেটা 3 তারিখে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে আর কি। 3 তারিখে যেটা চেয়েছিলেন 3 তারিখের মধ্যে, সেইটার একটা লিস্ট আউট আমি দরকার হয় গ্রুপে পাঠিয়ে দেবো তোমাদের। ঠিক আছে। স্যার হ্যাঁ, এসএলএসটি ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে? ওটা আমরা জানিয়ে দেবো। হ্যাঁ, এই মাসের শেষের দিকে শুরু হতে পারে। ঠিক আছে, এই মাসের শেষে শুরু করব আমরা, মানে শেষ সপ্তাহ থেকে। আজকে তো অলরেডি কত তারিখ, আজকে 8 তারিখ। হ্যাঁ হ্যাঁ, শেষ 20 তারিখ ধরে রাখো, 20 তারিখ থেকে শুরু হবে। আর আমি একটা কথা বলে দিই, নোট আমরা এখন কাউকে বলছি না প্রিন্ট আউট করো, বা আমাদের থেকে মানে প্রিন্ট আউট নাও, একটু ওয়েট করে যাও। কেন বলছি তার কারণটা হচ্ছে, তোমাদের কিন্তু যদি চেঞ্জ হয়, হুম, তখন আর নতুন করে নিতে হবে না, এই জন্যে। আচ্ছা,
আজকে আপাতত থাক, আমরা পরে কথা বলি, কারণ আমার একটা ক্লাস রয়েছে। হ্যাঁ, ওদের একটু কথা করি। গুড নাইট আজকে, হ্যাঁ সবাইকে।